আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। বিগত ক্লাসের মতো নতুন একটা ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমরা একটা সিরিজ শুরু করেছিলাম। সেই সিরিজের অনুপাতে আমরা করছিলাম হচ্ছে ঢাকা বোর্ড 2021-এর 10 নম্বর প্রশ্নটা নিজ হাতে আপনাদের সলভ করে দেখিয়েছি। তো আপনাদের সলভ করার পূর্বে একটা কথা বলে নিই, 10 এবং 11 নম্বর প্রশ্নটা থিওরিক্যাল, তাই একটু কথা বেশি বলতে পারি, এর জন্য পূর্বে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যারা বিগত ক্লাসগুলো অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত করেন নাই, তারা চাইলে বিগত এই সিরিজের ক্লাসগুলো দেখা করে আসতে পারেন। ইনশাল্লাহ এতে আপনাদের উপকারী হবে। তো ঢাকা বোর্ড 2021-এর 10 নম্বর প্রশ্নটা আগে অ্যানালাইজ করব, তারপর বিগত ক্লাসের মতনই আমরা এই প্রশ্নটা শেষ করার চিন্তা ভাবনা করব। ওকে, তো শেষ করার পূর্বে আমি বলি আগে আমরা প্রশ্নটা অ্যানালাইসে কি করতে পারি। প্রথম প্রশ্নটার ভিতরে কি দেওয়া আছে সেটা আগে পড়ি। তো 10 নম্বর প্রশ্ন দেওয়া আছে এক্স এবং ওয়াই দুই বন্ধু, তারা দুইজন আলাদা দুইটি ব্যাংকে কর্মরত। এক্স যে ব্যাংকে চাকুরি করেন সে ব্যাংকটি নোট প্রচলন করে। এটা একটা প্রধান বৈশিষ্ট্য, এটা মাথায় রাখবেন। এই জায়গায় এই টপিকটা একটু ভালোভাবে দেখেন যে একটা ব্যাংকে নোট প্রচলন করে। নোট প্রচলন করে যে ব্যাংক, সেটা তো আমরা একটু সামনে গেলেই বলবো। তারপর বলছে ওয়াই বন্ধু যে ব্যাংকে চাকরি করেন ওই ব্যাংকে জনগণের নিকট থেকে আমানত গ্রহণ করে, অর্থাৎ সেভিং গ্রহণ করে এবং বিভিন্ন মেয়াদে ঋণ বিতরণ করে। তো যাই হোক স্যার, তো আমি প্রথম প্রশ্নের উত্তরটা কি দেওয়া আছে, প্রথম প্রশ্নটা দেওয়া আছে সেটা কি, মুদ্রা কি বা মুদ্রা কাকে বলে। পরবর্তী প্রশ্নে কি দেওয়া আছে স্যার, দাম স্তর ও অর্থের মূল্যের সম্পর্ক কীরূপ, অর্থাৎ দাম এবং অর্থের মূল্য বা ভ্যালিউ অফ মানুষ সম্পর্কটা কি, ভ্যালিউ অফ মানির সম্পর্কটা আসলে কীরূপ প্রকাশ করে। গরুর হতে বলছে উদ্দীপকে উল্লেখিত এক্স বন্ধু যে ব্যাংকে চাকরি করে তার ধরন উল্লেখপূর্বক তিনটি বৈশিষ্ট্য লেখো, অর্থাৎ এক্স ব্যাংকটা কোন ধরনের ব্যাংক সেটা বইটা তিনটা বৈশিষ্ট্য লিখতে বলছে। ঘোড়ার হতে বলছে উদ্দীপকে উল্লেখিত ব্যাংক দুইটির কার্যাবলী বর্ণনা করো, অর্থাৎ এক্স বন্ধু যে ব্যাংকে মানে যে ব্যাংকের কথা বলছে এবং ওয়াই বন্ধু যে ব্যাংকের কথা বলছে তাদের দুইটার কি বলছে, কার্যাবলীগুলো বলতে, তাদের কাজগুলো কি। প্রশ্নটা আমরা অ্যানালাইজ করলাম, প্রশ্নটা আমরা বুঝতেও পারছি। এখন এটার উত্তর কিভাবে দিব। প্রথম প্রশ্ন হচ্ছে মুদ্রা কি। তো এটার উত্তরটা আমি সুন্দর করে দিয়েছি, একটু দেখেন ভালো করে। সেটা হচ্ছে স্যার, প্রথম উত্তরটা দিয়েছি 10 নম্বর প্রশ্নের উত্তর ক লেখা লিখছি যে বা যা মূল্যের পরিমাপক। পরিমাপক মানে কি, আমি বিগত ক্লাসে বলছিলাম যেটা মূল্য নির্ধারণ করে। অর্থাৎ কি স্যার, আপনি একটা পাথর যদি নেন, আপনি যদি কারো বলেন পাথরটার মূল্য কত, সে বলবে তুমি 2 টাকা পাইবা। তার মানে কি স্যার, ওই পাথরটার মূল্য সে টাকা দেওয়া পরিমাণ করতেছে, কারণ আমরা টাকার ভাষাটা সহজে বুঝি। তো এই জায়গায় আমরা ওই কথাটাই প্যাচ দিয়ে বলছি, যা মূল্যের পরিমাপক, অর্থাৎ মূল্য যেটা দিয়ে নির্ধারণ করা যায়। সঞ্চয়ের বাহক, অর্থাৎ যেটা দিয়ে আমরা সঞ্চয় করি বা সেভিং করি। আমরা সঞ্চয় তো আর অলংকার দিয়ে করি না, টাকা দিয়েই করি, অর্থাৎ কোনো কিছু সেভিং করতে চাইলে টাকা দিয়ে করি। ও বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, তাকে মুদ্রা বলা হয়। বিনিময় বলতে কি, আপনি যদি ওই যে কয়েকদিন আগে একটা প্রচলন হইতেছে কি স্যার, লেনদেনের বদলে 1 টাকা 2 টাকা পাইলে আপনারা কি দেওয়া দেয়, চকলেট দেওয়া দেয়। এটা নিয়ে খুবই ট্রোল হইতেছে, মিমস হইতেছে। ব্যাপারটা কি, আমরা বিনিময়ের মাধ্যম হিসেবে এখন কি চকলেট ব্যয় করে ফেলতেছি। তো এটা আসলে আমাদের লেনদেনের মাধ্যম না, লেনদেনের মাধ্যম হচ্ছে কি টাকা। এটা হইল গিয়ে সরকার দ্বারা সবচেয়ে গৃহীত যে ব্যাপারটা। তো এই জায়গায় তাই বলছে যা মূল্যের পরিমাপক, মূল্যের পরিমাপ করা যায়, সঞ্চয়ের বাহক অর্থাৎ সঞ্চয় দ্বারা করা যায় এবং বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, তাকে মুদ্রা বা টাকা বলা হয়ে থাকে, যেটা আমরা পেয়ে গেছি উত্তরে। এখন খ নম্বর প্রশ্নে কি বলা আছে সেটা আমরা পড়ি একটু ভালোভাবে। দাম স্তর এবং অর্থের মূল্যের সম্পর্ক কি। দাম এবং অর্থের মূল্য, দামরে বলি পি আর অর্থের মূল্যের বলি ভিএম। তো এই জায়গায় বলছি স্যার 10 নম্বর প্রশ্নের উত্তর খ লিখে এটা লিখছি, দাম স্তর এবং অর্থের মূল্যের মধ্যে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান রয়েছে। অর্থাৎ দাম এবং অর্থের মূল্যের মধ্যে কি সম্পর্ক স্যার, ঋণাত্মক। ঋণাত্মক মানে কি, দাম বাড়লে অর্থের মূল্য কমবে, দাম কমলে অর্থের মূল্য বাড়বে। জিনিসটা বুঝে বলি। প্রথম লিখছি স্যার, অর্থের মূল্য বলতে সাধারণত প্রতি টাকায় অর্থের ক্রয় ক্ষমতাকে বোঝায়। উদাহরণস্বরূপ স্যার, মুদ্রাস্ফীতিতে আমার ক্লাসগুলো যেগুলো করছেন বা বিগত ক্লাসে অনলাইন ক্লাস যেগুলো করছেন সেই জায়গায় আমি বলছিলাম যে অর্থের মূল্য হলো গিয়া ক্রয় করার ক্ষমতা বোঝায়। ক্রয় করার ক্ষমতা মানে কি, 1 টাকায় কতটুকু কিনতে পারতেছি। উদাহরণস্বরূপ, আগে আপনি 1 টাকায় 2টা লজেন্স পাইতেন, কিন্তু এখন আপনার 1 টাকায় 2টা লজেন্স তো দূরের কথা, লজেন্সের চোখলা দিয়ে দিব। তার মানে কি স্যার, টাকা একই আছে, কিন্তু আমাদের কি আগে 1 টাকা দিয়ে যে পরিমাণ কিনতে পারতাম এখন সেই পরিমাণ কিনতে পারতাছি না, তার থেকে কম কিনতে পারতাছি। এটারে বলা হয় কি স্যার, অর্থের মূল্য। অর্থাৎ 1 টাকা আমরা কতটুকু কিনতে পারতাছি আগের তুলনায়, সেটারে মূল্য বলা। উদাহরণস্বরূপ, আগে 2টা চকলেট পাইতাম, এখন ধরেন আপনি 1টা চকলেট পাইতেছেন। তার মানে কি 1 টাকাই আছে, আপনি পণ্যদ্রব্য কম পাইতেছেন, অর্থাৎ কি স্যার, আপনার অর্থের মূল্য কমে গেছে গা।
তো অর্থের মূল্য বলতে সাধারণত প্রতি টাকায় অর্থের ক্রয় ক্ষমতাকে নির্দেশ করে, অর্থাৎ প্রতি টাকা দিয়ে আমরা কতটুকু কিনতে পারতেছি, এটা হলো অর্থের মূল্য। আমরা জানি অর্থের মূল্যের একটা সূত্র আছে, এক টাকারে দাম দিয়ে ভাগ করতে হয়। এখন দাম কত সেটার উপর ভিত্তি করে অর্থের মূল্য পাবেন। কেমনে স্যার? এক তো উপরে এক একই থাকবে, দাম যদি 1 টাকা হয় তাহলে পি এর জায়গায় 1 লিখবেন, আর দাম যদি 2 টাকা হয় পি এর জায়গায় 2 লিখবেন। অর্থাৎ অর্থের মূল্যের সাথে দামের ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান, যেহেতু ভাগ হইতাছে। তো বিয়োগের আরেকটা রূপ হচ্ছে স্যার ভাগ, অর্থাৎ বিয়োগ যে কাজ করে ভাগও সে কাজ করে, ভাগ একটু বেশি কমায় বিয়োগ একটু কম কমায়, পার্থক্যটা এটাই। তো এই জায়গায় যেহেতু বিয়োগ মানে ঋণাত্মক সম্পর্ক, ঠিক তেমনি ভাগ মানেও ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। এখানে দাম যত বৃদ্ধি পাবে অর্থের মূল্য তত হ্রাস পাবে। জিনিসটা আমি একটা সূচির মাধ্যমে দেখাইছি। ধরেন দাম 2 টাকা, একের যদি 2 দিয়ে ভাগ করেন, অর্থাৎ পি এর জায়গায় এখন 2 ধরবো, তাহলে কী হবে 0.5, 0.5 মানে 50। এই জিনিসটা আমি সবাইরে বলি কারণ অনেকে এই পয়েন্টের বিষয়টা কম বোঝে। তো 0.5 মানে কি 50। আবার যদি দাম 4 টাকা হয়, তারপরে 1 ভাগ পি, আর পি এর জায়গায় এখন আমরা কী দিব 4 ধরবো, কারণ দাম এখন 4 টাকা ধরছি। তাহলে 1 4 দিয়ে ভাগ করলে কি 0.25। তাহলে কোনটা বড়, 25 বড় না 50 বড়? অবশ্যই 50 বড়। আমি কি বুঝতে পারছি? অর্থাৎ দাম যত কম হবে পয়সা মানে কি আপনার অর্থের মূল্য তত বেশি হবে। দাম বাড়লে অর্থের মূল্য কমে যাবে। যে জায়গায় 50 থেকে 25 হয়ে গেছে মানে অর্ধেক হয়ে গেছে দাম বাড়ার কারণে। বুঝতে পারছি? চিত্রটা যদি আঁকতে যাই, চিত্র আঁকতে গেলে দেখেন যে জিনিসটা আমরা সবসময় ভুল করি সেটার আমি বলার চেষ্টা করি সুন্দরভাবে। সেটা হচ্ছে স্যার নিচে থাকে লোকের দাম, উপরে অর্থের মূল্য। এখন এই জায়গায় স্বাধীন চলক হচ্ছে দাম, আর ওই জায়গায় অর্থের মূল্য। অনেকে বলতে পারে ভাই চাহিদা যোগানে আপনি সবসময় বলেন স্বাধীন চলক নিচে অধীন চলক উপরে। ঠিক আছে স্যার, এখানে চাহিদা যোগান নাই, তো এই জায়গায় দাম নিচে, স্বাধীন চলক নিচে, আর অর্থের মূল্য উপরে। অর্থাৎ চাহিদা যোগানে ব্যতিক্রম হয়ে যায়। এটা প্যাচ নেওয়ার দরকার নেই, যারা আমার ক্লাসগুলো করেননি তারা প্যাচের মধ্যে না যায় সোজা সাপটায় বোঝেন স্বাধীন চলক নিচে অধীন চলক উপরে। তো যাই হোক স্যার, এই জায়গায় দাম স্বাধীন, তাই দামটা নিচে বসছে, আর এই জায়গায় অর্থের মূল্যটা অধীন, তো অর্থের মূল্যটা উপরে বসছে। অর্থের মূল্য কত আছে স্যার? 25, 50। তাহলে 0.25 নিচে দিলাম, 50 উপরে দিলাম, আর দাম কত আছে 2, 4, অর্থাৎ 2 টাকা 4 টাকা। এখন দাম যদি 2 টাকা হয় তখন অর্থের মূল্য কত 50, তাহলে 2 এর সাথে 50 মিলছে এই জায়গায়। আবার দাম যদি 4 টাকা হয় অর্থের মূল্য কত হয় 25, তাহলে 2 এর সাথে 25 মিলছে এই জায়গায়। দুইটা বিন্দু যদি আমরা মিলাই তাহলে আমরা এই রেখাটা পাই। আমি কি বুঝতে পারছি স্যার? এটা হইল গিয়ে স্যার অর্থের মূল্য। নিম্নের সূচিতে আমরা বুঝতে পারি দাম বাড়লে অর্থের মূল্য কি হ্রাস পায় বা কমে যায়, অর্থাৎ দাম এবং অর্থের মূল্যের সাথে কি বিপরীতমুখী সম্পর্ক। চিত্রের মধ্যেও দেখলাম যে রেখা যদি উপর দিক থেকে নিচে যায় তাহলে বুঝবেন এটা ঋণাত্মক বা বিয়োগমুখী সম্পর্ক। তাহলে এই জায়গায় আমরা দেখতেছি বিয়োগমুখী সম্পর্ক, স্পষ্ট ব্যাপারটা। আমি কি বুঝতে পারছি স্যার? তাহলে এই জায়গায় আমরা 2 নম্বর প্রশ্নেরও উত্তর দিয়ে দিলাম। এখন আমাদের 3 নম্বর প্রশ্নে কি বলছে, উদ্দীপকে এক্স বন্ধু যে ব্যাংকে চাকরি করে তার ধরন উল্লেখপূর্বক 3টা বৈশিষ্ট্য দাও। এখন এক্স ব্যাংকের কি বলছে, বলছে যে এক্স ব্যাংকে চাকরি করেন, ওই ব্যাংকে নোট প্রচলন করে। নোট প্রচলন করে কোন ব্যাংক? এটা আমরা জানি, নোট প্রচলন করে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ কোনো দেশের নোট কি হবে বা কোন ধরনের হবে এটা কে প্রচলন করে? সরকার। এটা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে প্রচলন করে থাকে। আমি কি বুঝতে পারছি কথাটা? তো এই জায়গায় আমি বলছি উদ্দীপকে 10 নম্বর প্রশ্ন উত্তর গরুর ঘর লিখছি, লেখার পর লিখছি উদ্দীপকে উল্লিখিত এক্স বন্ধু যে ব্যাংকে চাকরি করে সে ব্যাংকটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আমি যেটা উপরেই বলছি। এখন কেন্দ্রীয় ব্যাংকের কিছু বৈশিষ্ট্য বলবো এবং ওই বৈশিষ্ট্যের সাথে এটা মিলে তারপর আমি এটা প্রমাণ করে দেবো যে এটা কেন্দ্রীয় ব্যাংক। কীভাবে স্যার? কারণ আমরা জানি যে লিখতেছি, কারণ যে ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমূহকে নিয়ন্ত্রণ করে। বাণিজ্যিক ব্যাংক বলতে কি আমরা কোন ব্যাংক বুঝি? বাণিজ্যিক ব্যাংক বলতে আমরা বুঝি হইল গিয়ে যেমন হইল গিয়ে সোনালী, রূপালী, অগ্রণী, ব্যাংক অফ এশিয়া, মানে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। ওই সকল ব্যাংকে নিয়ন্ত্রণ করে কে? যেমন আঙ্গ ব্যাংকের সবচেয়ে বড় ব্যাংকে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ করে, তাই ওইটাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। তো এই জায়গায় বলতেছি যে ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহকে নিয়ন্ত্রণ করে এবং যা সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে। যেমন স্যার টাকা ছাপাইতে চাইলে তার জনতা ব্যাংকে যাবেন না, আর রূপালী ব্যাংকে যাবে না, সরকার যাবে কি কেন্দ্রীয় ব্যাংকের কাছে। তাই এই জায়গায় বলছি যে ব্যাংক সরকারের প্রতিনিধি বা সরকারের মানে সরকারের হাত হিসেবে কাজ করে, ডাইন হাত বাম হাত যেটা বলি আমরা, এবং যার নোট এবং মুদ্রার প্রচলন করে থাকে। এই কথাটা নীলকালি দিয়ে কেন লিখছি স্যার? কারণ আমার উপরের যে বৈশিষ্ট্য দিছিল এটার সাথে স্যার এটা কিন্তু পুরো মিলা যেতেছে হুবু। আমি কি বুঝতে পারছি? তো যে ব্যাংক এবং যেহেতু কি বলছে নোট ও মুদ্রার প্রচলন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়ে থাকে। যেহেতু এক্স বন্ধু যে ব্যাংকে কাজ করে থাকে সে ব্যাংক নোট এবং নোটের প্রচলন করে থাকে, তাই এটিকে কেন্দ্রীয় ব্যাংক বলা যেতে পারে। এবং এটার 3টা বৈশিষ্ট্য আমরা উল্লেখ করলাম। প্রথম কি স্যার, কেন্দ্রীয় ব্যাংকের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মুদ্রার মান সংরক্ষণ এবং ঋণ নিয়ন্ত্রণ। অর্থাৎ কি কে কতটুকু ঋণ দিবে, ঋণ নিবে, এটা নিয়ন্ত্রণ করে কি কেন্দ্রীয় ব্যাংক। আর মুদ্রার মান সংরক্ষণ করে, অর্থাৎ মুদ্রার মান যেমন বর্তমানে আমি দেখতেছি যে 1 টাকা মানে ডলারের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হয়ে পড়তেছে, এটা কে নির্ধারণ করে স্যার? এটা করে কেন্দ্রীয় ব্যাংক।
তো কেন্দ্রীয় ব্যাংক কোনো একটি দেশের অর্থনীতির সাথে সঙ্গতি রেখে মুদ্রার মান সংরক্ষণের পাশাপাশি মানে অর্থনীতি কী আছে না সেটা কে দেখে স্যার? কেন্দ্রীয় ব্যাংক, এবং এই অনুযায়ী টাকা বা মুদ্রার মান নিয়ন্ত্রণ করে। মানের বিষয়টা একসময় ইনশাল্লাহ বসবো নে, দশম অধ্যায়টা করতে গেলে মানের ব্যাপারটা বলতে হয়। তো কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ঋণের স্বল্পতা এবং অধিক্য উভয়ই ক্ষতিকর দিক, কারণ ঋণ কম হইলেও দেশের জনগণ কি উপকৃত হবে না, বা ঋণ বেশি দিলেও কি দেশের সম্পদ থাকবে না। তাই ঋণ বেশি আর কম যেটাই হয় সেটা কি ক্ষতিকর দিক সময় বিবেচনা করে নীতি কৌশল বাস্তবায়ন করে কে স্যার? এবং ঋণ নিয়ন্ত্রণ করে কে স্যার? কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ ঋণ বেশি দিবে না কম দিবে এটা নির্ধারণ করে কি? কেন্দ্রীয় ব্যাংক। এটা একটা বৈশিষ্ট্য পাইলাম। পরবর্তীতে দেখেন 2 নম্বর বৈশিষ্ট্যতে কী বলছি আমরা, যে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে। সরকারের প্রতিনিধি মানে কি? সরকার যে হুকুমটা সরাসরি দিবে বাণিজ্যিক ব্যাংকগুলোরে সেটা কি কার মাধ্যমে দেওয়া হয়? সেটা হলো কেন্দ্রীয় ব্যাংকের। যেমন স্যার একটা এলাকায় আপনি কোনো বিচার নালিশ করতে গেলে কি এলাকার মুরব্বির কাছে যাবেন, মুরব্বি যে ছোটোখাটো চেলা যারা আছে, চেলা চামুন্ডা আছে, তাদের ধমকায় দিব। ঠিক তেমনি বড় মশা মারার জন্য আপনি যদি ব্যাট ব্যবহার করেন তাহলে তো আপনার নাক ফাইটে যাবে। ব্যাপারটা এমন। সরকার তার ছোটো ছোটো ব্যাংকে যে হামলা করবে, এই তোর টাকা দে। তো সরকার কী করে? কেন্দ্রীয় ব্যাংকের কাছে যায়, কেন্দ্রীয় ব্যাংকের ব্যাপারটা সামলায় নেয়। তো এই জায়গায় বলছি ওই ব্যাংক সরকারের অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করে প্রয়োজনীয় তথ্য এবং পরামর্শ প্রদান করে। কারে স্যার? সরকারে। তাছাড়া সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড নীতি নির্ধারণের বিভিন্ন পরামর্শ প্রদানের পাশাপাশি সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করে। আমি কি বুঝতে পারতেছি? তাহলে এটা কি কেন্দ্রীয় ব্যাংকের একটা বৈশিষ্ট্য। আরেকটা কি স্যার? বিনিময় নিয়ন্ত্রণ, অর্থাৎ কে কতটুক মাল বা পণ্য দিবে এটা কে নিয়ন্ত্রণ করে স্যার? কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য এই সকল বিষয়গুলো কি কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয়। কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক লেনদেনের ভারসাম্য আনয়ন করে ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য মুদ্রার বিনিময় মূল্য নির্ধারণে নিয়ন্ত্রণ করে থাকে। এই লক্ষ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কাম্য স্তরে বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ দেশের বৈদেশিক মুদ্রা যাতে ঠিক থাকে এর জন্য কে দায়িত্ব পালন করে স্যার? কেন্দ্রীয় ব্যাংক। আমি কি বুঝতে পারছি? তো এটি 3টা বৈশিষ্ট্য আমাদের দেওয়া হয়ে গেছে গা, তাই আমরা কি গরুর উত্তর আমাদের দেওয়া হয়ে গেছে গা। এখন আমরা ঘোড়ার ঘর প্রশ্নটা দেখি। উদ্দীপকে উল্লেখিত ব্যাংক দুইটির কার্যাবলী বর্ণনা করো। এখন এক্স ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক, আর ওয়াই ব্যাংকটা কি স্যার? আমানত গ্রহণ করা। আমানত গ্রহণ করা বা সেভিং নেওয়ার কাজ কার করে স্যার? ঋণ দেওয়া, ঋণ নেওয়া, এগুলোর কাজ কি কেন্দ্রীয় ব্যাংকের? কখনো দেখছেন কেন্দ্রীয় ব্যাংকের কাছে যে আপনি টাকা জমা রাখছেন বা সেভিং জমা রাখছেন? অবশ্যই না, আপনি সোনালী রূপালীতে যান। এটারে বলা হইল কি স্যার? বাণিজ্যিক ব্যাংক। তাই উপরে আমি বলতেছি স্যার কীভাবে লিখছি আমি। তো এই জায়গায় বলছে স্যার দুইটার কার্যাবলী, অর্থাৎ দুইটা ব্যাংকের কার্যাবলী। তো উপরে আমরা লিখছি উদ্দীপকে এক্স ব্যাংক হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক এবং ওয়াই ব্যাংক হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংক, এবং এই সকল ব্যাংকের কার্যাবলীগুলো দিলাম কি কি কাজ করে। তো কেন্দ্রীয় ব্যাংকে আমরা আগেই বলছি নোট মুদ্রার প্রচলন করে। তো কী লিখছি? বর্তমানকালে কেন্দ্রীয় ব্যাংক সকল প্রকার নোট এবং মুদ্রার প্রচলন একক অধিকার ভোগ করে থাকে। এটা তো আর কেউ ভোগ করে না, কারণ নোট যদি ছাপাইতে অন্য ব্যাংকের দেয় তাহলে মনে করেন ব্যক্তি মালিকানায় ছাপায় মনে করেন নকল নোট ছাপায় একটা করে ফেলবে। তো এটা কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকে এবং খুব সিকিউরভাবে করে। তারপর মুদ্রাবাজার পরিচালনা। মুদ্রাবাজার বলতে শেয়ার বাজার, অন্যান্য যে বাজারগুলো আছে, তো ওগুলো নিয়ন্ত্রণ করে কি কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের স্বার্থে শক্তিশালী মুদ্রাবাজার গঠন করে এবং পরিচালনা এবং নিয়ন্ত্রণে সদা তৎপর থাকে। বৈদেশিক লেনদেন সম্পাদন। বৈদেশিক লেনদেন কি স্যার? যেমন এলসি, লেটার অফ ক্রেডিট, প্রত্যয়নপত্র, অ্যাটসেট্রা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলো কী করে থাকে স্যার? এইগুলাই লোকে স্যার মুদ্রাবাজার প্রচলন করে থাকে ও বৈদেশিক লেনদেন সম্পাদন করে থাকে। এগুলার কাজ কি স্যার? এগুলার কাজ হলো কেন্দ্রীয় ব্যাংকের, যে আপনার বড় বড় যে আমার এলসি লেটার এলে বাণিজ্যিক ব্যাংক দেয়, এটা আমি ভুল বললাম। আর এটা যেমন কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো বৈদেশিক বিভিন্ন একটা দেশের হয়ে আরেকটা দেশের সাথে লেনদেন সম্পাদনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ব্যবহার করে। যেমন আন্তর্জাতিক ঋণগুলা এগুলো নেয় কি স্যার? কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে। এটা বুঝাইছে। নিকাশ ঘর কি স্যার? বাণিজ্যিক ব্যাংক, ছোটো ছোটো ব্যাংকগুলোর যত লেনদেনগুলো আছে যেগুলো জমাট বাইধা যায় বা কোনো সমস্যা থাকে নগদ লেনদেন, এগুলো সম্পূর্ণ একটা স্থানে যায় সবাই মিলে কি নিষ্পত্তি করা, ওইটার নিকাশ ঘর বলা হয়। আর ওইটার দায়িত্ব পালন করে কে স্যার? কেন্দ্রীয় ব্যাংক। 5 নাম্বারটা কি স্যার? বাণিজ্যিক ব্যাংকসমূহ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের আরেকটা কাজ হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ করা, যেমন সোনালী, রূপালী, অগ্রণী এরকম। তো আমি উপরে লিখছি বাণিজ্যিক ব্যাংকসমূহের অভিভাবক বা প্রতিনিধি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তাই কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ হচ্ছে বাণিজ্যিক ব্যাংকসমূহকে নিয়ন্ত্রণ করা। তারপর বাণিজ্যিক ব্যাংকের কী কী কাজ? আমানত গ্রহণ। আমানত গ্রহণ কি স্যার? বাণিজ্যিক ব্যাংকের একটা প্রধান কাজ হচ্ছে যে একজন থেকে আমানত গ্রহণ করে তারে সুদ দিবে এবং আরেকজনের ঋণ দিয়ে তার থেকে সুদ নিবে। উদাহরণস্বরূপ আপনি একজনের 10 টাকা দিবেন, 10 টাকা নিছেন কারো কাছ থেকে সেভিং হিসেবে বা আমানত হিসেবে, তারে দেবেন 5% সুদ।
আবার এই টাকাটা আরেকজনের ঋণ দিতেছেন, তার থেকে নেবেন 10% সুদ। তাহলে আপনি একজনের দিতেছেন 5%, নিতেছেন 10%, মাঝখানে 5% আপনার লাভ। এভাবে সে কী করে স্যার, আমানত এবং ঋণ প্রদানের মাধ্যমে টাকা ইনকাম করে। তো বাণিজ্যিক ব্যাংকের একটা অন্যতম কাজ কী, বা আমানত গ্রহণ। যদি আমানত গ্রহণ নাই করে, কার টাকা দিবে স্যার? মালিক কি বেশি টাকা দিয়ে টিকিয়ে রাখতে পারবে ব্যবসা? অবশ্যই না। তো এই জায়গায় লিখলাম আমানত গ্রহণ। বাণিজ্যিক ব্যাংক প্রধান কাজ হচ্ছে আমানতকারী থেকে আমানত গ্রহণ করে, কারণ আমানত গ্রহীতার আমানত ঋণের সৃষ্টি করে। ঋণের সৃষ্টি করে মানে কি, ঋণ প্রদান করে। বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বিনিময়ের মাধ্যম কি, কেন্দ্রীয় ব্যাংক তৈরি করে হইল গিয়া স্যার নোট। আবার বিনিময়ের মাধ্যমের জন্য আরও কিছু জিনিস লাগে, যেমন চেক, বন্ড, শেয়ার। এগুলো নিয়ে পরে এক সময় বলবো ইনশাল্লাহ, চেক কি, বন্ড কি, ড্রাফট কি। এগুলো তৈরি করে হইল গিয়া স্যার বাণিজ্যিক ব্যাংক। এমন না যে বাংলাদেশ ব্যাংক আপনার চেক লেখা দিবে। জীবনে দেখছেন বাংলাদেশ ব্যাংকের চেক লেখা দেখতে? না স্যার, এটি হলো বাণিজ্যিক ব্যাংকের কাজ। এই জন্য বাণিজ্যিক ব্যাংক সাধারণত চেক, বন্ড, হুন্ডি ইত্যাদি বিনিময়ের মাধ্যম ব্যবহার সৃষ্টি করে থাকে। যাই হোক স্যার, মূলধন গঠন। মূলধন মানে কি স্যার? মানুষের টাকাটা জমায় রাখে হইল গিয়া বাণিজ্যিক ব্যাংক, এবং এই টাকাটাই মানুষ পরবর্তীতে বড় বড় ব্যবসা কাজে লাগায়, তাই এটার বলা হয় মূলধন গঠন। বাণিজ্যিক ব্যাংক বিক্ষিপ্ত অর্থ সঞ্চয় হিসেবে গ্রহণ করে এবং মূলধন হিসেবে কী করে স্যার, গঠন করে থাকে। ওসির কাজ করে। ওসির কাজ কি, ওই যে বললাম এলসি বা লেটার অফ ক্রেডিট। আপনি বিদেশে আমদানি রপ্তানির মধ্যে বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে লেনদেন করবেন, এক্সপোর্ট ইম্পোর্ট, ওইটার সুপারিশনামা বা ডেবিট ক্রেডিট কার্ড হিসেবে ব্যবহার করে কি স্যার, বাণিজ্যিক ব্যাংককে। তো এটা বলে ওসির কাজ করে। সম্পত্তির দেখাশোনা, সম্পত্তির কর আদান প্রদান পূর্বক বাণিজ্যিক ব্যাংকে কী করে, ওসির কাজ করে থাকে। বৈদেশিক বিনিময়। বৈদেশিক বিনিময় কি স্যার? বাংলাদেশের টাকা ভাঙায় আপনি অন্য দেশের টাকা বানাইবেন, আবার অন্য দেশের টাকা ভাঙায় বাংলাদেশের টাকা ভাঙাইবেন। এই কাজগুলো কি স্যার, বাণিজ্যিক ব্যাংক করে থাকে। বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক বিনিময়ের কাজও সহায়তা করে থাকে। তাই আমরা ওই জায়গা থেকে 5টা, এই জায়গা থেকে 5টা, এভাবে 5টা দিয়ে 2টা পেজ ইনশাল্লাহ লেখা ফেলতে পারবো। এভাবেই আমরা প্রশ্নের উত্তর দিব। নীলকালি ব্যবহার করলে জিনিসটা বোল্ড হয় এবং স্যারদের জন্য উপকার হয়। আমি আশা করি বোঝাইতে পারছি, এবং আপনাদের এমনভাবেই 10 নম্বর প্রশ্নের উত্তর দেয়া দিলাম। আর 11 নম্বর প্রশ্নের জন্য নেক্সট ক্লাসে থাকবেন বিগত প্রশ্নে। যদি কোনো সমস্যা থাকে বা এই প্রশ্নে কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।